অন্তর্বর্তী সরকার ক্ষমতায় যত কম থাকবে ততই ভালো, এএফপিকে বললেন ডক্টর ইউনূস। সংস্কারের গতির ওপর নির্ভর করছে নির্বাচন। আইন করে কুইক রেন্টালে দায় মুক্তি অবৈধ ছিল, রায় হাইকোর্টের। এবং মা পরপারে বাবা কারাগারে, নবজাতক দুই বোনকে নিয়ে দিশেহারা গোপালগঞ্জের শিশু সাজ্জাদ, দেখভালের নির্দেশনা আদালতের। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কারের গতি নির্ধারণ করবে বাংলাদেশ কত তাড়াতাড়ি নির্বাচনে যেতে পারবে। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। এ সময় সরকারের মেয়াদ কতদিন থাকবে এমন প্রশ্নে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো। ডক্টর ইউনূস এ সময় আরও জানান, স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে। এরপর নির্বাচন দেয়া হবে। নির্বাচন নির্ভর করছে সংস্কারের গতির ওপর। কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধির বিশেষ বিধান আইন 2010-এর 9 ধারায় দায়মুক্তি অবৈধ ছিল। বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। এ সময় আদালতে রিটের পক্ষে শুনানি করেন ডক্টর শাহাদিন মালিক। গত 2 সেপ্টেম্বর কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন 2010-এর 9 ধারায় দায়মুক্তি কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। এর আগে কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন 2010-এর 9 ধারায় দায়মুক্তি এবং ক্রয় সংক্রান্ত ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে ঢাকা থেকে তাকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এনামুল হাসান আরও জানান, ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে চকবাজার থানায় হত্যা মামলা রয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভাতিজা ও ভোলা 2 আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার সন্ধ্যা 7টায় তাকে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ছাত্র আন্দোলন চলাকালে গত 19 জুলাই রাজধানী মিরপুর এলাকায় নাহিদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি ভোলা 2 আসনের সাবেক এমপি আলী আজম মুকুল। গত 1 মাস আগে জন্ম নেয় 13 বছরের শিশু সাজ্জাদ মোল্লার যমজ বোন। এর 1 সপ্তাহ পরই তার মায়ের মৃত্যু হয়। গত সপ্তাহে রাজনৈতিক মামলায় কারাবন্দী হন দিনমজুর বাবা জামাল মিয়া। এমন অবস্থায় দুগ্ধ পোষ্য 2 বোন সহ 3 বোনকে নিয়ে খেয়ে না খেয়ে মানবেতর দিন পার করছে সাজ্জাদ গোপালগঞ্জের কোটালীপাড়ার চিত্রাপাড়া গ্রামের জামাল মিয়ার বড় ছেলে ও স্থানীয় MM খান উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্র। প্রতিনিধি ইমরান হোসেনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন শফিকুল ইসলাম। 2 সন্তানকে জন্ম দিয়ে মারা গেছেন স্ত্রী। সদ্যজাত 2 সন্তানকে নিয়ে দু চোখে যখন আধার, ঠিক তখনই কারাগারে বন্দী গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার জামাল মিয়া। মাকে হারিয়ে ও বাবা গ্রেপ্তার হওয়ায় সদ্যজাত 2 বোনকে নিয়ে অথৈ সাগরে ছোট 2 ভাই বোন। কোটালীপাড়া উপজেলার চিত্রাপাড়া গ্রামে সাথী বেগম যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ার 6 দিন পরেই পরপারে পাড়ি জমান। এরপর শুক্রবার তার স্বামী জামাল মিয়াকেও হত্যা মামলায় গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালতের মাধ্যমে তাকে পাঠানো হয় কারাগারে। আমি কোনো অবস্থায় নাই, আমি ক্যাম্পারে পালবার মানুষ বাপের তো নিচে লাগু নিয়ে যান, আমার কোনো দাবি নেই। আমি কিভাবে ফল পাবো? আমার স্যারের কোনো কেস নেই, মামলা নেই। আজকে আমাকে লাগে যে আমি সকালে আসছে নিয়ে গেছে। সদ্য জন্ম নেওয়া 2 বোনকে নিয়ে বিপাকে পড়েছেন 13 বছরের শিশু সাজ্জাদ মিয়া ও 7 বছরের বোন ফারিয়া। ছোট 3 বোনকে নিয়েই অথৈ সাগরে নিমজ্জিত হয় সাজ্জাদ। সদ্যজাত 2 বোনকে দেখাশোনা করছেন নানি ও দাদি, আর এলাকাবাসীর সহযোগিতায় চলছে এখন সাজ্জাদের পরিবার।
অসহায় এই পরিবারটির পাশে দাঁড়াতে সমাজের প্রতি আহ্বান প্রতিবেশীদের। হতদরিদ্র সাধারণ দিনমজুর, কোথায় ঘোনাফারা মামলা হয়েছে, মারামারি হয়েছে, সেইখানে কোটালীপাড়া চিত্রাপাড়া গ্রামের সাধারণ একজন দিনমজুর জামাল মিয়া এর ধৈর্য নিয়ে জেল হাজতে প্রেরণ করে মারার মামলা দিয়া, এটা খুবই নিন্দনীয়। এর আমরা তীব্র নিন্দা জানাই। যে মামলাটা তার ঢুকাইতে হয়েছে, তখন যে ঘোনাপাড়া যে মার্ডারটা হয়েছে তখন থেকে বাসায় ছিল, সে বরিশাল তার স্ত্রী নিয়ে দৌড়াদৌড়ি করছে, তো সে কিভাবে এই মামলায় ঢুকাইলো? 17 তারিখ করে আমাকে এটা করছে। আর এই বাচ্চাকে কিভাবে আছেন, যদি আপনারা এটা কোনো কিছু না করেন তো বাচ্চাকে নিয়ে যান আপনারা। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন। এদিকে শিশুদের দেখভাল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্থানীয় সমাজ সেবা অধিদপ্তর ও গোপালগঞ্জের ডিসিকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। আদালতে এই বিষয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নজরে আনেন আইনজীবী ব্যারিস্টার হামিদুল মিসবা, ব্যারিস্টার নাজিয়া কবির ও ব্যারিস্টার সিফাত মাহমুদ শুভ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান, সাজিয়া আফরিন, সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিন। অ্যাটর্নি জেনারেল কার্যালয়কে আদালতে আদেশের কথা সংশ্লিষ্টদের জানিয়ে দিতে বলা হয়েছে। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাইল্লা গ্রামের মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের বিরুদ্ধে যুদ্ধ না করেও অবৈধ পন্থায় মুক্তিযোদ্ধা হবার অভিযোগ উঠেছে। এই বিষয়ে প্রকৃত মুক্তিযোদ্ধা সহ নানা পেশার মানুষজন গণস্বাক্ষর দিয়ে নাসির উদ্দিনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সহ বিভিন্ন প্রশাসনে অভিযোগ দায়ের করেছেন। ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসক। মানিকগঞ্জ থেকে আভি হাসানের রিপোর্ট, জানাচ্ছেন সঞ্জিতা হক। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাইলা গ্রামের মৃত কসির উদ্দিনের পুত্র নাসির উদ্দিন। মুক্তিযুদ্ধের 52 বছর পেরিয়ে গেলেও নাসির উদ্দিন নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে কখনোই দাবি করেননি। কিন্তু গত বছর নাসির উদ্দিন হঠাৎ স্থানীয় এলাকাবাসীকে জানায় মুক্তিযোদ্ধা তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়েছে, তার নামে মুক্তিযোদ্ধা ভাতা ও সরকারি পাকা বিড়িনিবাস পাস হয়েছে। এ খবরে তার এলাকাসহ উপজেলার প্রকৃত মুক্তিযোদ্ধাগণ হতভম্ব হয়ে পড়েন ও প্রতিবাদ করেন। এলাকাবাসী জানায় বিগত আওয়ামী লীগ সরকারের সমর্থক হওয়ার সুযোগ নিয়ে প্রভাবশালীদের ম্যানেজ করে মুক্তিযোদ্ধার তালিকায় নাম উঠিয়েছেন নাসির। উক্ত নাসির উদ্দিন একজন ভুয়া মুক্তিযোদ্ধা। সে জীবনে কোনোদিন যুদ্ধে বাংলাদেশের কোনো জায়গায় যুদ্ধে অংশগ্রহণ করে নাই, বা আমরা কেউ জানি না, গ্রামের ময়মুরব্বীরাও জানে না। উপজেলা চেয়ারম্যানের দ্বারা এগুলা সব সংগঠিত হয়েছে। ফটোশপ উনিই বানাইছে মুক্তিযোদ্ধা, মোটা অঙ্কের উৎকোচ নিয়ে। ওনার ভয়ে আমরা কোনো কিছু বলি নাই। অনেক জোর শক্তি সে খাটাইছে, অনেক শক্তি খাটাইছে, সে তার শক্তি ছিল এইসব আওয়ামী লীগ সরকারের কাজে। উনি যৌথ মানে এটা জোরাজুব্বি করে উনি যেমনি হয়েছে, লাস্টে উনি হয়েছে, এই কয়েকদিন ধরে উনি হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা সংসদের কাউন্সিলরের দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন নাসির উদ্দিনের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের তথ্য সঠিক নয়। নাসির উদ্দিনকে কোনো মুক্তিযুদ্ধ অনুষ্ঠানে দেখি নাই, বা এমনি যে মুক্তিযুদ্ধ করছে এ বিষয়ে ভালো তথ্য নাই। যদিও নাসির উদ্দিনের দাবি তিনি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা, ষড়যন্ত্র করে তাকে ভুয়া মুক্তিযোদ্ধা বলা হচ্ছে। এই মাত্র 1 বছর 2 বছর যাবৎ আমার পিছনে বারবার অভিযোগ দিতেছে, বিভিন্ন জায়গায় মন্ত্রণালয় পর্যন্ত অভিযোগ দিছে, কিন্তু এইগুলা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। মুক্তিযোদ্ধার তালিকা থেকে নাসির উদ্দিনের নাম বাদ দিতে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্থানীয় কয়েকশো ব্যক্তির স্বাক্ষর সহ অভিযোগ জমা দেয়া হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন জেলা প্রশাসকও। তিনি জানালেন বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে নাসির উদ্দিনের বিরুদ্ধে। অভিযোগটি পেয়েছি, আমাদের সরকারের যেই সমস্ত নীতিমালা আছে বর্তমানে, কেউ যদি ভুয়া মুক্তিযোদ্ধা থেকে থাকেন তাহলে সেগুলো একটা বাছাইয়ের মাধ্যমে নির্ধারিত হবে, এবং নির্ধারিত হলে সেটার দায় দায়িত্ব যিনি ভুয়া মুক্তিযোদ্ধা তাকেই বহন করতে হবে। অতি দ্রুত নাসির উদ্দিনের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা সহ এলাকাবাসী। সঞ্জিতা হক, এশিয়ান টেলিভিশন। সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়া এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে নিজ বসত ঘরের ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে
জোহান চৌধুরী। বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হক জানান, খবর পেয়েই সুনামগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। বিস্ফোরক মামলায় সিলেট সিটি কর্পোরেশনের ৪২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মতিউর রহমানকে গ্রেপ্তার করেছে র্যাব ৯-এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে সুরমার শ্রীরামপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কোতোয়ালি থানার বিস্ফোরক আইনে দায়ের করা মামলার পলাতক আসামি মতিউর রহমানকে গ্রেপ্তার করে র্যাব ৯। মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাট এলাকায় বিআইডব্লিউটি এর ড্রেজিং মেশিনের পাইপে আগুন লাগার ঘটনা ঘটেছে। বিআইডব্লিউটি এর ওয়াচম্যান তোতা মিয়া জানান, লোকজনের চিৎকারে অফিস থেকে বের হয়ে পাইপে আগুন দেখতে পায়। পাইপগুলো ড্রেজিংয়ের কাজে ব্যবহারের জন্য অফিসের সামনে স্তূপ করে রাখা ছিল। এ সময় ২০ থেকে ২৫টি পাইপে আগুন লাগে। এই বিষয়ে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া জানান, আগুন নিয়ন্ত্রণে মোট ৩টি ইউনিট কাজ করছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে, তদন্ত শেষে আগুন লাগার সূত্রপাত জানা যাবে বলে জানান তিনি। ঝালকাঠির ২ বিচারক হত্যার ১৯তম বার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণসভা পালন করেছে জেলা ও দায়রা জজ আদালতের বিচারকরা। ২০০৫ সালের ১৪ নভেম্বর জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় ২ বিচারক, সিনিয়র সহকারী জজ শহীদ সোহেল আহমেদ এবং সিনিয়র সহকারী জজ জগন্নাথ পাঁড় নিহত হন। তাদের স্মরণে আদালত চত্বর থেকে একটি শোক র্যালি বের হয়ে নিহত বিচারকদের স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ রহিবুল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ পারভেজ শাহরিয়ার, জেলা প্রশাসক আশরাফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান ও শেখ আইনজীবী সমিতির সভাপতি শাহাদাত হোসেন সহ বিচার বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। পরে আদালতের শহীদ সোহেল জগন্নাথ মিলনায়তনে স্মরণসভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। নিত্যপণ্যের বাজারে নাভিশ্বাস ক্রেতাদের, বেড়েই চলেছে সবকিছুর মূল্য। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি মধ্যবিত্ত নিম্নবিত্তদের ফেলেছে বিপাকে। এই জন্য সিন্ডিকেটের কারসাজিকে দুষছেন ক্রেতারা। যদিও বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের কথা জানালো জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নারায়ণগঞ্জ থেকে হাবিবুর রহমানের তথ্য, ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুল ইসলাম নয়ন। লাগামহীন ঘোড়ার মতো ছুটে চলছে নিত্যপণ্যের দাম। হাতের নাগালে নেই শাকসবজি থেকে শুরু করে মাছ মাংস কোনো কিছুই। নারায়ণগঞ্জের বাজারে অধিকাংশ সবজির দামই প্রায় ১০০ টাকা। এর মধ্যে সিমের কেজি ১৬০ টাকা, বরবটি ১০০ টাকা, ফুলকপি প্রতিটি ৪০ থেকে ৬০ টাকা। দেশি পেঁয়াজ কেজিতে ২০ টাকা বেড়ে ১৬০ টাকা, আদা ২৮০ টাকা এবং রসুন ২২০ টাকা, নতুন আলু ১২০ টাকা ও পুরনো আলু কেজিতে ১০ টাকা বেড়ে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। মাংসের বাজারেও নেই স্বস্তি। ব্রয়লার মুরগি ১৯০ টাকা থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সোনালী মুরগি কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৪০ টাকায়। দেশি মুরগি ৫২০ টাকা এবং লেয়ার মুরগি ৩১০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারের এমন অস্থিরতার জন্য সিন্ডিকেটের কারসাজি ও সরকারের উদাসীনতাকেই দুষছেন সাধারণ ক্রেতারা। সঠিক দ্রব্যমূল্য নির্ধারণ করার জন্য মনিটরিং সেল গঠন করা এবং সেই মনিটরিং সেলের মাধ্যমে ন্যায্য মূল্যে যাতে করে সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনতে পারে, তাদের জীবনযাপন করতে পারে স্বাভাবিকভাবে, সেই ক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত পদক্ষেপ গ্রহণ করা। কাঁচামালের দাম বাদ দিই এবং তেল, পেঁয়াজ, রসুন, আদা সবই দাম বাদ দিই। আমার খাইতে খুব কষ্ট, 3 বেলা আমরা খাইতে পারি না, খুব কষ্টে আছে। আবেদন আছে সরকারের কাছে, আমরা দাবি নিয়ন্ত্রণ থাকতে চাই। সরকারের কাছে দাবি বলতে একটাই, যে জিনিসপত্রের দামটা কমিয়ে দাও।
এদিকে সংশ্লিষ্টরা বলছেন বাজার নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে কঠোর পদক্ষেপ, কারসাজি করলে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি ভোক্তা অধিকারের কর্মকর্তাদের। আড়তদারদের সাথেও আমরা কথা বলে ডিজের বাজারটা যাতে ঊর্ধ্বগতির দিকে না যায় সেটা আমরা চেষ্টা করেছি এবং বর্তমানে ডিমের বাজারটা একটু নিয়ন্ত্রণে আছে। পরবর্তীতে আমরা চাউলের বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, আমরা ভোক্তা পর্যায়ে যেসব মুদি দোকানের যে বিভিন্ন বিষয় তাদের সাথে কথা বলেছি এবং আমরা কোল্ড স্টোরেজ পর্যায়ে যেসব আলুর দামের বৃদ্ধির ব্যাপারেও আমরা কাজ করছি। আমরা বিভিন্ন কোল্ড স্টোরেজে আমাদের সহ অন্যান্য জেলায় আমরা যোগাযোগ রাখছি যাতে অতিরিক্ত কেউ আলুর দাম বৃদ্ধি না করতে পারে। আমাদের অভিযান প্রতিদিনই চলছে এবং এ ধারা অব্যাহত থাকে। দ্রুত বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবি সব মহলের। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার খেলার খবর, ক্রিকেট। 4 ম্যাচ সিরিজের তৃতীয় টি-20তে রেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকাকে 11 রানে হারিয়েছে ভারত। প্রথমে ব্যাট করে ভারত তোলে 6 উইকেটে 219 রান। দলের হয়ে সর্বোচ্চ 56 বলে 107 রানের ইনিংস খেলেছেন তিলক ভার্মা। লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার ইনিংস থামে 208 রানে। রেকর্ড গড়া এই ম্যাচে 11 রানের জয় পেয়েছে ভারত। এই জয়ে সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে গেল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। টি-20তে এক বছরে সবচেয়ে বেশিবার 200 বা তার বেশি রান করার বিশ্ব রেকর্ডটা এতদিন ছিল যৌথভাবে ভারত, জাপান ও ইংল্যান্ডের ক্লাব বার্মিংহাম বিয়ার্সের দখলে। এবার বাকিদের পেছনে ফেলে রেকর্ডটা এককভাবে নিজেদের করে নিল ভারত। 2024 সালে এই ম্যাচ সহ মোট 8 বার 200 বা তার বেশি রানের ইনিংস খেলেছে ভারত, যা আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে তো বটেই, স্বীকৃত টি-20তেও এক পঞ্জিকা বর্ষে কোনো দলের প্রথম এটি। দর্শক, এশিয়ান টেলিভিশন নিউজ আপডেট পেতে ভিজিট করুন facebook.com/asiantelevisionbd এবং youtube.com/@asiantelevisionbd। আর এর সাথে শেষ করব এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় যত কম থাকবে ততই ভালো, এএফপিকে বললেন ডক্টর ইউনূস। সংস্কারের গতির ওপর নির্ভর করছে নির্বাচন। আইন করে কুইক রেন্টালে দায়মুক্তি অবৈধ ছিল, রায় হাইকোর্টের। এবং মা পরপারে, বাবা কারাগারে, নবজাতক 2 বোনকে নিয়ে দিশেহারা গোপালগঞ্জের শিশু সাজ্জাদ, দেখভালের নির্দেশনা আদালতের। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 3:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।